আশঙ্কা সত্যি করে ইরানের পরমাণু ঘাঁটিতে এবার হামলা ইসরায়েলের, জারি জরুরি অবস্থা। পরপর বিস্ফোরণের শব্দে কাঁপছে ইরান। ইরানের পরমাণু ঘাঁটিতে হামলা চালিয়েছে ইসরায়েল। পরিস্থিতি বিচারে জরুরি অবস্থা জারি ইরানে। ইসরায়েল ডিফেন্স ফোর্সেস জানিয়েছে ইরান সরকারের হাতে গণবিধ্বংসী অস্ত্র ইসরায়েল রাষ্ট্র এবং বৃহত্তর বিশ্বের জন্য বড় হুমকি। প্রথম ধাপে হামলা চালিয়েছে আইএফ জেট বিমান। লক্ষ্য ছিল ইরানের বিভিন্ন অঞ্চলের সামরিক লক্ষ্যবস্তু, ঘাঁটি এবং পরমাণু ঘাঁটি। ইরান পাল্টা হামলা চালাতে পারে এই আশঙ্কা ইসরায়েলেও জরুরি অবস্থা জারি রয়েছে। সব মিলে এই মুহূর্তে মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছে। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি আমাদের প্রতিনিধি অয়ন ঘোষাল। অয়ন, 2 দশক ধরে দুদেশের পারস্পরিক সম্পর্কের ক্রমশ অবনতি হয়েছে, যার পরিণতি আমরা দেখছি। 2023-এর জুলাই এবং 2024-এর অক্টোবরে এরকমই যুদ্ধের পরিস্থিতি তৈরি হয়েছিল, কিন্তু সরাসরি সেখানে কোনো দেশের উপর আক্রমণ করেনি, অন্তত সেই দেশের আন্তর্জাতিক সীমান্ত অতিক্রম করে আক্রমণ করা হয়নি। কিন্তু আজ শুক্রবার ভারতীয় সময় ভোর 4টের সময় কিন্তু সরাসরি ইরানের ওপর আক্রমণ হয়েছে। ইসরায়েল তার পররাষ্ট্র মুখপাত্র তিনি স্বীকার করেছেন যে ইরান ইতিমধ্যেই পারমাণবিক শক্তি বাড়ানোর জন্য যে সমস্ত পরীক্ষা নিরীক্ষা করছিল সেই ঘাঁটিগুলোকে তারা প্রথম আক্রমণ করেছেন, এবং তারপরে তারা সেখানে যে বৈজ্ঞানিকরা রয়েছেন তাদের যে বাসস্থান বা কোয়ার্টার তারা সেখানে আক্রমণ করেছেন, যাতে করে অদূর ভবিষ্যতে ইরান কোনোভাবেই একটি পরমাণু শক্তিধর রাষ্ট্র হিসেবে মাথা চারা দিতে না পারে। আমেরিকার বক্তব্য ছিল যে ইরান যদি পরমাণু শক্তিধর রাষ্ট্র হিসেবে শক্তি বৃদ্ধি করে এবং মাথাচাড়া দেয় তাহলে মধ্যপ্রাচ্যের শান্তি বিঘ্নিত হবে, এবং ঠিক সেই কারণেই এই গোটা ইস্যুতে মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েলের পাশে দাঁড়িয়েছে। ইসরায়েল তাদের যে অপারেশন, সেই অপারেশন আজকে ভোর 4টের সময় অফিসিয়ালি শুরু করে দিয়েছে। ইরান তার প্রত্যুত্তর দিতে চলেছে। যে কোনো মুহূর্তে এমন একটা বাতাবরণে এই মুহূর্তে কার্যত যুদ্ধ অবশ্যম্ভাবী হয়ে উঠছে বলে মনে করছে আন্তর্জাতিক মহল, এবং ঠিক সেই জায়গা থেকেই বিভিন্ন দেশ, বিশেষ করে দক্ষিণ পূর্ব এশিয়ায় আমাদের দেশ ভারতবর্ষ, তারাও কিন্তু কোথাও না কোথাও সমস্যায় পড়তে পারে। কিছুক্ষণ আগে যে সমস্যার কথা বারবার সকাল থেকে আমাদের অপর প্রতিনিধি পিয়ালি মিত্র বলছেন, সেটা হচ্ছে এয়ার স্পেস ব্যবহার না করতে পারার সমস্যা। দ্বিতীয় যে আরও বৃহত্তর সমস্যার জন্ম নিতে পারে তা হলো তেলের সংকট, কারণ ইরান এমন একটি দেশ, এই দেশ কিন্তু মধ্যপ্রাচ্য হয়ে সমস্ত ওপেক গোষ্ঠীভুক্ত দেশ, সেই দেশে ব্যারেল পিছু অশোধিত তেলের দাম নিয়ন্ত্রণে একটা বড় ভূমিকা নিয়ে থাকে, এবং এক্ষেত্রে যদি ইরান নিজের দেশের যুদ্ধ পরিস্থিতির প্রয়োজনীয়তায় বাকি সমস্ত দেশকে তেল সরবরাহ বন্ধ করে দেয়, তাহলে তেল এবং প্রাকৃতিক গ্যাসের ভাণ্ডার গোটা বিশ্বে হু হু করে কমবে, সংকট তৈরি হবে, এবং যার অবশ্যম্ভাবী পরিণতি জ্বালানির মূল্য বৃদ্ধি, যার মাসুল শুধু ভারত কেন বিশ্বের প্রত্যেকটি দেশকে গুনতে হবে। অতএব এই মুহূর্তে নয়াদিল্লি, ভারতের পররাষ্ট্র মন্ত্রক, তারা গোটা পরিস্থিতির উপর নজর রাখছে। ভারতীয়দের এই মুহূর্তে ইরান ছাড়ার প্রয়োজনীয়তা নেই বলে তারা মনে করছে। তারা শুধুমাত্র সেখানে ভারতীয় দূতাবাসের প্রত্যেকটি নির্দেশ অক্ষরে অক্ষরে মেনে চলতে নির্দেশ দিচ্ছেন, পরামর্শ দিচ্ছেন সেখানে এই মুহূর্তে বসবাসকারী ভারতীয়দের। কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে যে ইরানে মার্কিন যুক্তরাষ্ট্রের যে সমস্ত নাগরিক বসবাস করছেন তারা যেন অনতি বিলম্বে তাদের যে অভিবাসন প্রক্রিয়া শেষ করে ফিরে আসেন নিজের দেশে। মধুবন্তী। ধন্যবাদ অয়ন। কথা বললাম, সরাসরি ছিলেন আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি অয়ন ঘোষাল। আমরা কথা বলবো, টেলিফোন লাইনে রয়েছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ দেবাশিস নন্দী। মিস্টার নন্দী, যুদ্ধ যদি অবশ্যম্ভাবী হয় সেক্ষেত্রে এর প্রভাব বিশ্বে এবং বিশেষ করে ভারতের ওপর কি পড়তে পারে? কারণ ইতিমধ্যে এয়ার স্পেস ব্যবহার করতে না পারার একটা সমস্যা তৈরি হয়েছে, পাশাপাশি জ্বালানি ক্ষেত্রে তো তাহলে সংকট দেখা দেবে। হ্যাঁ, দেখুন, এটা ত্রিমুখী প্রতিক্রিয়া হবে, কারণ যেভাবে অ্যাটাকটা দেখলাম আমি, যেভাবে ড্রোন অ্যাটাক হয়েছে এবং মানে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে ইরানের, এবং ইতিমধ্যে আমাদের পাকিস্তানের সাথে সম্পর্ক অবনতি ঘটা, পাকিস্তানের এয়ার স্পেস বন্ধ, এবং আমাদের ইউরোপ যে সমস্ত ফ্লাইট যায় এবং ইউরেশিয়ান জোনে যে সমস্ত ফ্লাইট যায় সেখানে অনেকটা ইরান মধ্যবর্তী যে এয়ার স্পেস সেটা অনিশ্চিত হয়ে গেল। দ্বিতীয়ত হচ্ছে জ্বালানির দাম তো অবশ্যই বাড়বে মধ্যপ্রাচ্যে যখনই কোনো সংকট হয়েছে, প্রথম উপসাগরীয় যুদ্ধ থেকে শুরু করে পরবর্তীকালে তার আগে ইরাক ইরান যুদ্ধ, তারপর ইরাকের উপর আক্রমণ আমেরিকার, বিভিন্ন সময়ে দেখা যাচ্ছে। তারপরে আইসিসদের যখন আক্রমণ হয়েছিল ইরাক এবং সিরিয়াতে 2014-15, ওই সময় সংকট সৃষ্টি হয়েছিল, বিশ্ববাজারে সাপ্লাই চেনে ক্ষতিগ্রস্ত হবে।
তৃতীয়ত হচ্ছে বিশ্ব অর্থনীতিতে একটা নেগেটিভ ইম্প্যাক্ট পড়বে। ইতিমধ্যে আমরা জানি ইউক্রেন ক্রাইসিসকে কেন্দ্র করে 3.5 বছর ধরে প্রায় কি চলছে বিশ্ব রাজনীতিতে। ফলত আগামী দিনে মধ্যপ্রাচ্য শুধু উত্তপ্ত হবে না, আগামী দিনে এই যে ল্যাটারাল মানে ইম্প্যাক্ট সেটা কিন্তু পড়বে বিশ্ব অর্থনীতিতে। আমার মনে হয় যে সম্মিলিত জাতিপুঞ্জের এখন খুব আশু প্রয়োজন যে ইমিডিয়েট মিটিং ডেকে দুপক্ষকে বসানো, শান্তির কথা বলা। কারণ মধ্যপ্রাচ্য এমনি অ্যাফেক্টেড এরিয়ার প্রচুর সংখ্যক রিফিউজি সেখানে আইসিসের জন্য হয়েছে। বিভিন্ন সময় মানে ওখানে বিভিন্ন এথনিক গ্রুপের কনফ্লিক্ট এবং রাজনৈতিক অস্থিরতার জন্য সেখানে কিন্তু মানবিক নিরাপত্তা তো সংকটের সম্মুখীন হয়েছে, পাশাপাশি বড় হিউম্যানিটেরিয়ান ক্রাইসিস। সুতরাং এই অবস্থায় আরব দুনিয়ার যে দেশগুলো আছে, আরব লীগ, জিসিসি কান্ট্রি এবং সম্মিলিত জাতিপুঞ্জের ইতিবাচক ভূমিকা পালন করা উচিত যাতে করে যুদ্ধ থামে। কারণ এই অস্থিরতা থাকলে, বিশ্ব রাজনীতিতে অস্থিরতা থাকলে বিশ্ব যে অর্থনীতি সেখানে তো ইমপ্যাক্ট হবে। পাশাপাশি যেটা হবে যে ওই সমস্ত দেশের সাথে যে সমস্ত দেশের অর্থনৈতিক বা কূটনৈতিক সম্পর্ক আছে সেখানে প্রভাব পড়বে এবং ওই সমস্ত দেশের যে সমস্ত বিদেশি নাগরিক কর্মরত আছেন তাদের উপর এফেক্ট করবে। সুতরাং সমস্ত ব্যবস্থাটা একটা মানে নেগেটিভ প্রভাব পড়বে। সুতরাং এই অবস্থায় আমার মনে হয় দুপক্ষকে শান্তিতে চুক্তিতে শান্তি স্থাপন করার জন্য বৈঠকে বসানো, নেগোসিয়েশন করা ইউএনএর খুব দায়িত্ব বলে আমার মনে হয়। অনেক ধন্যবাদ কথা বলার জন্য। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।